এইবার আমরা যেটাতে ভ্রমণ করব, 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 3 নম্বরে টাইপ অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের প্রকারভেদ কত প্রকার, একটা হলো গিয়ে ন্যাচারাল আছে আর একটা হলো গিয়ে আর্টিফিশিয়াল আছে। ডিটেলসে ভেতরে একটু দেখে ঘোরাঘুরি করব, ভ্রমণ করে আসবো, জানবো, টুক করে পরেরটাতে চলে যাব। দেখো, এখন আমরা পড়বো হলো গিয়ে বাস্তুতন্ত্রের টাইপ অফ ইকোসিস্টেম 3 নম্বর। এর মধ্যে দুটো আছে, একটা হলো গিয়ে ন্যাচারাল মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ইকোসিস্টেম, ঠিক আছে, আরেকটা হলো গিয়ে আর্টিফিশিয়াল, ঠিক আছে। ন্যাচারালের ব্যাপারে ভিতরে কি কি আছে দেখিনি একটু। কথার মধ্যেই বোঝা যাচ্ছে ন্যাচারাল মানে যেখানে মানুষের হস্তক্ষেপ নেই কিন্তু প্রকৃতির নিয়মে এটা তৈরি, সেটা হলো গিয়ে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। মানুষ ওখানে হাত দেবে, মানুষের হাত কেটে যাবে। এই দেখো, প্রাকৃতিক বাস্তুতন্ত্র 2 রকমের হয়ে থাকে, একটা হলো কি স্থলজ বাস্তুতন্ত্র, আরেকটা হয়ে থাকে জলজ বাস্তুতন্ত্র, ঠিক আছে, জলজ বাস্তুতন্ত্র। তাহলে প্রকৃতির মধ্যে এন্ট্রি করলাম, প্রকৃতির মধ্যে আবার দুটো ভাগ আছে, স্থলজ জলজ। স্থলজ যে সমস্ত বাস্তুতন্ত্রগুলো মানে যেটা স্থলভাগে অবস্থিত সেগুলো স্থলজ বাস্তুতন্ত্র, যেরকম ফরেস্ট বনভূমি, তৃণভূমি গ্রাসল্যান্ড এবং মরুভূমি, এগুলো হলো কি স্থলজ বাস্তুতন্ত্র। মানে এখানে যে সমস্ত প্রাণীরা বা জীবরা বা যে সমস্ত গাছপালা বসবাস করে তাদেরকে আমরা বলবো স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে ফেলবো। দেখো, যেখানে বনভূমির মধ্যে বলেছে গাছপালার ঘনত্ব বেশি, খাদ্য শৃঙ্খল বেশ জটিল, যেমন আমাজনের জঙ্গল রেইন ফরেস্ট। তৃণভূমি, যেখানে বড় গাছের বদলে ঘাসের সংখ্যা বেশি, যেরকম সাভানা তৃণভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলো টুক করে মনে রাখতে হবে। মরুভূমিতে আসি, অল্প বৃষ্টিপাত এবং বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর বসতি এই মরুভূমিতে, ঠিক আছে। ওটা হলো গিয়ে স্থলজ বাস্তুতন্ত্র, কারণ এগুলো স্থলের ঘটনা, স্থলে আছে, ঠিক আছে। যদি বলো কীরকম, বাস্তুতন্ত্রের মধ্যে উদ্ভিদ ও প্রাণী দুটোই পড়ে, ঠিক আছে। দেখো, ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ, উট মরুভূমির প্রাণী, ঠিক আছে। মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে উট, ফুরুত করে নিয়ে চলে যাবে, এত ফুরুত করে নেবে একটু টাইম লাগবে। আর চলে আসলো কি ক্যাকটাস গাছ, যেন ক্যাকটাস গাছের থেকে যাতে জল বাষ্পীভূত হয়ে না বেরিয়ে যায়, যাতে জল সহজে বেরোয় না যেতে পারে, জল ধরে রাখা যাতে ক্ষমতা ক্যাকটাস গাছের থাকে, সেই জন্য ক্যাকটাস গাছের পাতাগুলো কাঁটায় পরিণত হয়। এইবার চলে আসি জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র যেটা জলের মধ্যে অবস্থিত যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী, দুটো ভাগে ভাগ করা আছে, একটা মিষ্টি জলের বাস্তুতন্ত্র, বোঝা গেল, আরেকটা হলো গিয়ে সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্র, মেরিন বাস্তুতন্ত্র, ঠিক আছে। কোনো কোনো উদ্ভিদ, কোনো কোনো প্রাণী আছে যারা কিনা মিষ্টি জলে বসবাস করতে পারে এবং মিষ্টি জলেই জন্মায়, তাদেরকে মিলিয়ে তৈরি হবে মিষ্টি জলের বাস্তুতন্ত্র। আর কোনো কোনো উদ্ভিদ এবং সাথে তো প্রাণীও আছে যারা সমুদ্রের নোনা জলে জন্মায় এবং তারা ওখানে বসবাসে অভ্যস্ত, তাদের মিষ্টি জলে আনলে তারা মরে যাবে, সেরকম মিষ্টি জলের থেকে যারা বসবাসে অভ্যস্ত তাদের নোনা জলে নিলে তারাও মরে যাবে, তাদেরকে এটা হলো মিষ্টি জলের বাস্তুতন্ত্র। মিষ্টি জলের বাস্তুতন্ত্রে লবণের পরিমাণ খুব কম, যেরকম লেক বা পুকুর, এগুলোতে যে সমস্ত মাছ বা যে সমস্ত ছোটো ছোটো উদ্ভিদ জন্মায় তাদেরকে মিষ্টি জলের বাস্তুতন্ত্রের মধ্যে ফেলা হয়ে থাকে। যেমন রেইন ওয়াটার, লাইক রিভারের জল, এগুলো মিষ্টি জলের মধ্যে পড়ছে। যেমন পন্ড, যেটা বললাম পন্ড ইকোসিস্টেম মানে পুকুরের বাস্তুতন্ত্র, যেখানে শৈবালকে মাছ কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে, বলে কি আসো শৈবাল আসো, তোমাকে আমি খাবো, এটা কে বলে, মাছ বলে। এবার যদি মিষ্টি জলের বাস্তুতন্ত্র দেখা হয়ে গেলে আমরা এবার চোখটা ফেলছি সামুদ্রিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। মানে লবণের পরিমাণ বেশি, সেই পরিবেশে যে সমস্ত উদ্ভিদ প্রাণী বসবাস করে তাদেরকে মিলিয়ে তৈরি হয় সামুদ্রিক বা মেরিন বাস্তুতন্ত্র ইকোসিস্টেম। মহাসাগর সি, ঠিক আছে, এটি পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। ডেফিনেটলি মহাসাগরের পরিমাণ বেশি আছে, মহাসাগরের পরিমাণ যেহেতু বেশি আছে সেহেতু সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিস্তারও বেশি আছে, সেই জন্য এটিকে সামুদ্রিক বাস্তুতন্ত্রকে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র বলে বলা হচ্ছে।
এটা যেটা পড়লাম আমরা ন্যাচারাল ইকোসিস্টেম মানে প্রকৃতির দ্বারা তৈরি ইকোসিস্টেমের ব্যাপারে পড়লাম। এইবার আমরা এন্ট্রি করব প্রাকৃতিক ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেটা মনুষ্যের সৃষ্টি করা হয়েছে, মনুষ্য জাতির দ্বারা সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, যেটা মনুষ্য জাতির দ্বারা সৃষ্টি করা হয়েছে, যেটা ম্যান মেড ইকোসিস্টেম বলা হচ্ছে এটাকে। ডেফিনেটলি এইটা যেহেতু মানুষের দ্বারা তৈরি হচ্ছে সেটা, সেই জন্য এর মধ্যে জীববৈচিত্র্য কম থাকে এবং এর গঠন অনেকটা সরল হয়, নর্মাল সাদাসিধে গঠন হয়ে থাকে। এবার যদি বলে কীরকম, দেখো ক্রপ ফিল্ড মানে শস্য ক্ষেত, ঠিক আছে, এই যে ধরো জমিতে ফসল ফলানো, এগুলোকে আমরা নিজেদের দ্বারা তৈরি করছি, মানে কি চাষবাস করছি, তাই তো। মানুষ ঠিক করে কোন ফসল ফলাতে হবে, কোন সার কোন কীটনাশক প্রয়োগ করতে হবে, সেই কীটনাশক সারগুলো কিন্তু এখন মানুষের দ্বারা তৈরি করা হচ্ছে, তাই তো। এটি একটি অস্থায়ী বাস্তুতন্ত্র, এটা স্থায়ী নয় যে হ্যাঁ প্রকৃতির দ্বারা অটোমেটিক মানে গ্রো হচ্ছে আবার অটোমেটিক তারা মরে যাচ্ছে, না, আমরাই তৈরি করছি, আমরাই তারপরে সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে যেরকম বলো বিভিন্ন চাষবাস, সবজির ক্ষেত্রে গেল, মাছের ক্ষেত্রে বিভিন্ন মাছ চাষ, এখানে একটি কৃত্রিম জলজ পরিবেশ তৈরি করে তার মধ্যে মাছ ফেলে দেওয়া হচ্ছে। কে ফেলছে? মানুষরা ফেলছে। এবং মোটামুটি যাতে তার মধ্যে অক্সিজেন সরবরাহ ভালো থাকে তারও ব্যবস্থা করা হচ্ছে। এগুলো সব কি মানুষের দ্বারা তৈরি করা হচ্ছে। অতএব এই যে একটা পরিবেশ তৈরি হলো, এটা তো মনুষ্য মেড মানে ম্যান মেড ইকোসিস্টেম না। অতএব ইকোসিস্টেমের মধ্যে উদ্ভিদ প্রাণী দুটোই থাকে। বোঝা গেল? ধরো কোনো একটা বাগান তৈরি করা হলো, সেটা বাগানটা তো তৈরি করা হবে তখন মানুষের দ্বারা তৈরি করা হবে, গাছপালা লাগানো হবে, যে একটা পরিবেশ তৈরি হবে, একটা বাস্তুতন্ত্র তৈরি হবে। সেখানে কিছু কিছু ধরো কেউ কোনো পশু জাতীয় প্রাণী ছেড়ে দিল, বা কোনো আস্তে আস্তে কোনো পাখি গিয়ে ওখানে বাসা বাঁধবে, তাই তো। তাহলে কি এই যে একটা তৈরি হলো না, সেটা একটা কি মনুষ্যের দ্বারা তৈরি একটা ইকোসিস্টেম। আরেকটা যে জিনিস বলা হয়ে থাকে জু, এই যে জু যে তৈরি করা হয় না, জু, এগুলো অ্যাকচুয়ালি কি মনুষ্য মেড তৈরি করা হয়, তাই না। চিড়িয়াখানা তো মনুষ্য আমাদের দ্বারাই তৈরি করা হয়। সেখানে তারপরে বিভিন্ন প্রাণী এনে বসবাস করানো হয়, বিভিন্ন গাছপালা লাগানো হয়, একটা সিংহ এনে রাখলাম, একটা সাপ এনে রাখলাম, এগুলো এনে রাখা হয়, বস করানো হয়, তাদেরকে পশুপালন করা হয়, যেটা আমাদের দ্বারা তৈরি। বাস্তবে কিন্তু ওখানে তার অস্তিত্ব ছিল না, আস্তে আস্তে সেই একটা পরিবেশ তৈরি করলাম, এটা মনুষ্য মেড। এগুলো জু, এগুলো সব মনুষ্য মেড ইকোসিস্টেম। তারপরে ওখানে কিছু গাছপালা লাগালাম, তাহলে ওই জু এর মধ্যে উদ্ভিদও আছে প্লাস প্রাণীও আছে। আর এদেরকে নিয়েই তো বায়োটিক অ্যাবায়োটিক, এদেরকে নিয়েই তৈরি হয় ইকোসিস্টেমে পড়েছিলাম আমরা। বায়োটিক কম্পোনেন্ট থাকে, অ্যাবায়োটিক কম্পোনেন্ট থাকবে, এবং এদের পারস্পরিক সমন্বয় যেটা তৈরি হবে সেদেরকে মিলে একটা হয় ইকোসিস্টেম। অতএব প্রাণী উদ্ভিদ থাকবে প্লাস অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে সূর্যের আলো, মাটি, এগুলো সব থাকবে, প্লাস এদের পারস্পরিক সম্পর্কে ছোটো ছোটো যে একে অপরের উপর নির্ভরশীল করে বসবাস করে সেগুলো থাকবে। তাদেরকে সবগুলোকে একসাথে মিলিয়ে বলা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এবার যেহেতু হলো টাইপ অফ ইকোসিস্টেম, এবার আমরা ট্রফিক লেভেলে খাদ্য স্তরে এন্ট্রি করব। খুব ছোটোখাটো আছে, চলো দেখো। ট্রফিক লেভেল বা খাদ্য স্তর, কথার মধ্যেই আছে খাদ্যের এক একটা পর্ব বা এক একটা লেয়ার স্তর, ঠিক আছে। এখানে আস্তে আস্তে আসে পিরামিড আকার। ওটাই বলছে যে পুষ্টি স্তর বা খাদ্য স্তর, সেটাকে বলা হবে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে বা স্তরকে এক একটি পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলা হয়, ঠিক আছে। এই খাদ্য স্তরকে প্রধানত চারটে স্তরে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট ট্রফিক লেভেল, ঠিক আছে, যেটা হলো গিয়ে প্রডিউসার মানে যে প্রডিউস করে, উৎপাদককে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট ট্রফিক লেভেল। তারপরে হলো গিয়ে সেকেন্ড ট্রফিক লেভেল, প্রাইমারি কনজিউমার, ঠিক আছে। তারপরে হলো গিয়ে থার্ড ট্রফিক লেভেল, যেটা হলো গিয়ে সেকেন্ডারি কনজিউমার। তারপরে হলো গিয়ে ফোর্থ ট্রফিক লেভেল, যেটাকে বলা হচ্ছে টারশিয়ারি কনজিউমার, ঠিক আছে। বোঝা গেল? ফার্স্ট ট্রফিক লেভেলকে তাদেরকে ফেলা হচ্ছে যারা সূর্য শক্তিকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, যেমন সবুজ উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন।
ঠিক আছে। সেকেন্ড ট্রফিক লেভেল, তাদেরকে রাখা হয়েছে সেকেন্ড ট্রফিক লেভেল তৃণভোজী প্রাণী, যারা ওই উৎপাদক সবুজ উদ্ভিদ যেটা ফার্স্ট ট্রফিক লেভেলকে খায়। ঠিক আছে, তৃণভোজী প্রাণী সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, যেরকম হরিণ, ঠিক আছে, ঘাস ফড়িং, এদেরকে সেকেন্ড ট্রফিক লেভেলে ফেলা হয়েছে। ঠিক আছে। থার্ড নম্বর ট্রফিক লেভেল, তাদেরকে ফেলা হয়েছে ব্যাঙ, ছোট মাছ এবং সাপ। এরা হলো গিয়ে মাংসাশী প্রাণী। এরা মাংসাশী প্রাণী যারা তৃণভোজী প্রাণীদের খেয়ে তাদের বেঁচে থাকার ক্ষমতা বজায় রাখে। সোজা কথা, মাংসাশী প্রাণী এরা। থার্ড ট্রফিক লেভেলে যারা থাকে তারা। ফোর্থ ট্রফিক লেভেলে যদি আমি এন্ট্রি করি, এরা হলো সর্বোচ্চ শ্রেণীর মাংসাশী প্রাণী। এরা তো মাংসাশী প্রাণী, ঠিক আছে, যেমন লায়ন, ঈগল, বললে চলবে, মানুষ তো আছেই না, ঠিক আছে, বাঘ, সিংহ, ঈগল, এগুলো। সেই জন্য একটা পিরামিড বানানো হয়েছে। প্রডিউসার মানে উদ্ভিদ এদেরকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। প্রাইমারি কনজিউমার যারা এদেরকে খায়, ঘাসপালা, এগুলো উদ্ভিদ জাতীয় জিনিস খেয়ে বড় হয়, মানে হরিণ, তারপরে খরগোশ, ঘাস ফড়িং এরা। সেকেন্ডারি কনজিউমার হলো কি যারা প্রাইমারি কনজিউমারকে খায়, ঠিক আছে। আর টার্সিয়ারি কনজিউমার হলো তারা যারা সেকেন্ডারি কনজিউমারকে খেয়ে বেঁচে থাকে। এগুলো পরপর একের অপরের সাথে মানে চেন আকারে কানেকশন আছে। এইবার দেখি বিয়োজক কাদেরকে বলা হচ্ছে, ডিকম্পোজার। এরা কোনো নির্দিষ্ট স্তরে সীমাবদ্ধ নয়। এই ডিকম্পোজার এরা কিন্তু এদের কোনো নির্দিষ্ট স্তর নেই যে এরা এখানে বসবে এখানে বসবে না। ওরা বলছে আমাদের কোনো জায়গা নেই, আমরা যেখানে ইচ্ছে সেখানে বসবো, তোমাদের কাছে শুনবো না, ঠিক আছে। যে কোনো স্তরের জীবের মৃত্যুর পর তাদের দেহ খাওয়ার জন্য তারা উদয় হতে পারে, ঠিক আছে। বলছে আমি যে কোনো স্তরে এন্ট্রি করতে পারি, আমার ওই স্তর এই স্তর এরকম প্রথম দ্বিতীয় তৃতীয়তে যাব, তার জন্য পারমিশন নিতে লাগবে, তোমাদের ওই সমস্ত নেই। কেউ মরে গেল, আমি ওখানে আমার ইচ্ছে হলে এন্ট্রি নেব, তাদেরকে খাবো, যেরকম ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা বলা করে নিজেদেরকে। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট, 10% ল, 10% নীতি। এটা হলো গিয়ে লিন্ডেম্যানের 10% নীতি। অনেক ছোটোবেলায় খেতে খেতে আমরা মুখস্থ করেছিলাম, খিচুড়ি খেতে খেতে, তারপরে ললিপপ খেতে খেতে আমরা মুখস্থ করেছিলাম লিন্ডেম্যানের সূত্র, কিন্তু ভুলে গেছি এখন, আবার কারো মনে আছে। দেখো, এটা বলেছে যে প্রতিটি স্তরে মাত্র 10% শক্তি পরবর্তী স্তরে স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি পরিবেশের উত্তাপ হিসেবে বা শারীরবৃত্তীয় কাজে খরচ হয়ে যায়। আশা করি বুঝতে পারোনি, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। যেমন ধরো একটা উদ্ভিদ, যেমন এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েছে যে প্ল্যান্ট, এর এনার্জি আছে 1000 জুল, ঠিক আছে। প্ল্যান্ট যদি কেউ খায়, ঠিক আছে, তাহলে হরিণ যদি খাওয়ার পরে তার দেহে প্ল্যান্টের থেকে কত পার্সেন্ট এনার্জি আসবে? 10%, মানে 100 জুল এনার্জি, 1000-এর থেকে 100 জুল এনার্জি মানে এনার্জিটা সেটা হরিণ পাবে। এবার হরিণকে যদি লায়ন খায়, তাহলে হরিণের থেকে কত পার্সেন্ট পাবে এনার্জিটা? সেটা হলো গিয়ে 10 জুল এনার্জি লায়ন পাবে। বুঝতে পারলে? মানে এই লেভেলের পরের লেভেলে যে খাবে সে তার এনার্জির 10% পাবে। বোঝা গেল? এটাই হলো গিয়ে সূত্র, এটাই বলেছে। আর বাকি যেটা সেটা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে খরচ হয়ে যায়, ঠিক আছে। সে তো সারাদিন খাওয়া দাওয়া কাজ বাজ করবে না, এখানে ওখানে যাবে, তার জন্য তো একটা এনার্জি দরকার, সেটা ওখানে খরচ হয়ে যায় 90%। একটা জিনিস দেখতে পেলে, সে প্লান্টের থেকে লায়ন মানে কতটুকু এনার্জি পেল? 10 জুল এনার্জি পেল। প্লান্টের মধ্যে যদি 1000 জুল এনার্জি থাকে, তাহলে সে ওই যে প্লান্টটা খেলো সেই প্লান্টের 10 জুল এনার্জি লায়ন পেল। বুঝতে পারলে তো? পরে আরও আছে, আমি পরে তখন আবার বলবো।